নমস্কার, রাজনৈতিক দৃষ্টিকোণে স্বাগত। আমি রয়েছি শুভ্রস্মিতা, আর আমাদের চর্চায় আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শ্রী তাপস মজুমদার, ওবিসি কমিশনের চেয়ারম্যান এবং স্টেট সেক্রেটারি, ভারতীয় জনতা পার্টি। নমস্কার স্যার, বিটিভির পর্দায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। লোকসভা নির্বাচন ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে, ইতিমধ্যে শেষ হয়ে গেছে ফার্স্ট ফেজের ভোট গ্রহণ পর্ব। ভোট হয়েছে 21টি রাজ্যে। তার মধ্যে পরিসংখ্যান বলছে যে আমাদের রাজ্যে সব থেকে বেশি সংখ্যক ভোট কাস্টিং হয়েছে, 80.17%। বিরোধীদের দাবি ত্রিস্তরীয় নিরাপত্তার অভাব, ছাপ্পা ভোট, এজেন্টদেরকে ভোট কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। অপরপক্ষে বিরোধীদের শাসক দলের দাবি যে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? নমস্কার সমস্ত দর্শকবৃন্দ এবং বিটিভির যারা কর্মকর্তা আছেন, আপনি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে ডাকার জন্য। দেখুন, নির্বাচন যখন হয়, নির্বাচনের আগ পর্যন্ত বিরোধীরা কিছু বলেন না। নির্বাচনটা হয়ে গেলেই তাদের বিভিন্ন ধরনের কমপ্লেন থাকে। বিশেষত ওরা বলবেন যে ছাপ্পা ভোট এবং পুলিং এজেন্টে ঢুকতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে। এটা চিরাচরিত প্রথা ত্রিপুরা রাজ্যে। তো আমরা ভারতীয় জনতা পার্টি যখন থেকে আমরা 2018 সালে আমরা ক্ষমতায় এসেছি এবং ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের আশীর্বাদে আমরা ক্ষমতায় এসেছি। তো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি যাতে আমাদের দেশের যে মহান গণতন্ত্র, যে গণতন্ত্র পদ্ধতি যেটা আমাদের আছে নির্বাচনের মাধ্যমে সেটা প্রতিফলিত হয়, সেটা যাতে বরকরার থাকে। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা নির্বাচনকে আমরা উৎসবের মেজাজে আমরা দেখি যে সব গণদেবতারা যাতে ভোট দিতে পারে, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই দিকে আমরা লক্ষ্য থাকে। আর এসব যারা বলছেন তাদের তো অ্যাকচুয়ালি বেস নেই, কারণ তারা তো এখন ক্ষয়িষ্ণু। এবার কংগ্রেস বলুন আর সিপিএমই বলুন, কংগ্রেসের অবস্থা তো সারা ভারতবর্ষের নিরিখে একদম জিরো পজিশনে চলে আসছে। আর সিপিএম এই ত্রিপুরা রাজ্যে মোটামুটি শেষের পথে। তো তাদের না আছে সংগঠন, না আছে কর্মী, না আছে তাদের কোনো অ্যাক্টিভিটি, কিছুই নেই। তো তারা নির্বাচনের পরে এটাই বলবে, আমরা এটাই আশা করি তাদের পক্ষ থেকে। তবে আমরা জনতার উপর বিশ্বাস করি এবং জনতা দেখেছে নির্বাচন কীরকম হয়েছে। অবাধ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, কোনো ধরনের অশান্তি পরিবেশ সৃষ্টি হয়নি। এবং আমরা আমাদের যারা কার্যকর্তা আছেন, আমাদের বুথ স্তর থেকে শুরু করে সমস্ত আমার সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে মানুষ যাতে ভোট দিতে পারে, কোনো ধরনের অশান্তির সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যে 25 বছর লাগাতার কমিউনিস্ট শাসন ছিল, মানুষ ভোট দিতে পারেনি। এবং শুধু ভোটের আগে এবং ভোটের পরে নির্বাচনের ফলাফল, ভোটের আগে একটা সন্ত্রাস হতো, ভোটের সময় একটা সন্ত্রাস হতো, এবং নির্বাচনের ফলাফল ঘোষণার পর একটা সন্ত্রাস হতো। তিনটা সন্ত্রাস হতো ত্রিপুরা রাজ্যের মধ্যে। তো আজকে তো সেটা নেই। এবং ত্রিপুরা নির্বাচনের আগে পরে এবং নির্বাচনের পরেও কেউ ত্রিপুরা রাজ্যে ছেড়ে যেতে হয় না। যারা বিরোধীরা আছেন, কাজ করছেন, কর্মীরা বহাল তবিয়তে আছেন এবং যারা নেতৃত্ব আছেন তারাও শান্তিপূর্ণভাবে এই রাজ্যে বসবাস করছেন, কোনো ধরনের সমস্যা নেই। এটা জনতা দেখছে এবং তারা এটা বলবে, কারণ তারা তো বেসলেস হয়ে গেছে এখন। তো এটা তারা বলবে, আমরা এত বেশি তাদের থেকে আমরা আশা করতে পারি না। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ। কি মনে হয় গণদেবতা কার পক্ষে গেছে? দেখুন, আমরা 2018 সালে আমরা ক্ষমতায় এসেছি, ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ গণদেবতার আশীর্বাদে আমরা এসেছি। এবং প্রত্যেকটা নির্বাচনে, তারপর 2023 নির্বাচন, এই রাজ্যের সিপিএম এবং কংগ্রেস যারা একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল, দীর্ঘদিন খুন করেছে, সন্ত্রাস করেছে, অনেক সিপিএম কর্মী কংগ্রেসকে খুন করেছে, অনেক কংগ্রেস কর্মী সিপিএমকে খুন করেছে। তারা একত্রিত হয়েছে, দেশে নির্বাচনে লড়েছে
এবং হেরেছে ভারতীয় জনতা পার্টির কাছে। তো আজকের ডেটে 2023-এও মানুষ তাদেরকে পরীক্ষা করেছে, দেখেছে ফেলিউর। এর আগে অনেকবার কংগ্রেসকে পরীক্ষা করেছে, ফেলিউর ত্রিপুরা রাজ্যে। এবং এবার নির্বাচনে মানুষ তো আগে থেকে রেডি। এবং আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে ভারতবর্ষকে যতটুকু এগিয়ে নিয়ে গেছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সবকা সাথ সবকা বিকাশের নারা দিয়ে আজকে সারা বিশ্বে আজকে ভারতবর্ষকে একটা উঁচু জায়গায় নিয়ে গেছেন। অর্থনৈতিক দিক থেকে আমরা 5 নম্বর স্থানে আমরা চলে এসেছি। এবং উনি আমাদের সমাজের অন্তিম ব্যক্তি, যে সবচেয়ে পিছিয়ে পড়া দুর্বল মানুষ আছেন, অর্থনৈতিকভাবে সামাজিক সর্বক্ষেত্রে দুর্বল যারা আছেন, তাদের ডেভেলপমেন্টের জন্য এক একটা মানে যিনি প্রকল্প নিয়েছেন। প্রধানমন্ত্রী আবাসন বলুন, শৌচালয় বলুন, ফ্রিতে বিদ্যুৎ কানেকশন বলুন, ফ্রিতে জলের কানেকশন বলুন, এবং প্রত্যেক পরিবারকে 5 কেজি করে ফ্রিতে আপনাদের চালের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সর্বক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ডেভেলপমেন্টের জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করেছেন। তৎসঙ্গে আমাদের রাজ্যের বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী আছেন, প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, এবং বিগত দিনে বিপ্লব কুমার দেব উনি শুরু করেছিলেন। তো আজকে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট এরকম একটা স্তরে গিয়ে পৌঁছে গেছে, এবং সেই জায়গায় ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির উপরই ভরসা রাখছে। যুব সমাজ বলুন, মহিলারা বলুন, বৃদ্ধারা বলুন, আজকে 700 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত আমাদের যে সামাজিক ভাতা সেটা আমরা নিয়ে গেছি। তো যুব সমাজের একটা যুবকরা যুবতীরা যারা আছেন, তারা একটা নতুনভাবে একটা স্বপ্ন দেখার একটা আশা তাদের চোখের সামনে, আজকে নতুন ভরসা তাদের চোখের সামনে। তো এই ক্ষেত্রে আমাদের যুব সমাজগুলো সব প্রত্যেকটা মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস এবং ভরসা করছে। তো আমরা নির্দ্বিধায় বলতে পারি যে এই পশ্চিম আসনে আমাদের যিনি প্রার্থী আছেন বিপ্লব কুমার দেব মহোদয়, বিপুল ভোটে জয়যুক্ত হবেন। আজকে স্টুডিওতেও বলছি, আপনারা রেজাল্ট আউটের পরে দেখবেন যে আমরা মোটামুটি মানুষকে একটা অ্যাসেসমেন্ট আমরা করেছি। এবং আমাদের সংগঠন তো একদম গ্রাসরুট থেকে, বুথ লেভেল থেকে আমাদের সংগঠন। তো আমরা সংগঠনের একটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী আমাদের এই প্রার্থী যিনি আছেন উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। এবং পূর্ব আসনেও 26 তারিখ নির্বাচন হচ্ছে, সেখানেও বিপুল ভোটে আমরা জয়যুক্ত হবে। 2টা আসনেই আমরা মোদিজিকে উপহার দিতে পারবো, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের একই সাথে তো 7 রামনগর বিধানসভা কেন্দ্রে হয়ে গেল উপনির্বাচন। হ্যাঁ, এই উপনির্বাচনের ফলাফল সম্পর্কে কিরকম আশাবাদী? উপনির্বাচন আমাদের ভালো রেজাল্ট হবে। এবং আমাদের যিনি প্রয়াত যিনি বিধায়ক আছেন সুরজিৎ দত্ত, যিনি সুনদা, এবং উনি যে কাজ করে গেছেন মানুষের জন্য, ওনার একটা আশীর্বাদ তো রয়ে গেছে। পাশাপাশি আমাদের যে মেয়র দীপক মজুমদার, ওনার একটা যে ইমেজ সেটাও কাজ করছে। সঙ্গে সঙ্গে আমাদের মোদিজির ইমেজ, আমাদের সরকারের ইমেজ, সমস্ত কিছু ভালো ভোটে উনি জয়যুক্ত হবে, এটা কোনো ডাউট নেই আমাদের মধ্যে। ভালো ভোটে দীপক মজুমদার জয়যুক্ত হবেন 7 রামনগর কেন্দ্র থেকে। আপনি তো বললেন যে আপনারা 2টি আসনই মোদিজিকে উপহার দিতে পারবেন। এ তো গেল আমাদের রাজ্যের কথা, ঠিক আছে। লড়াই মূলত 2টি দলের মধ্যেই, সর্বভারতীয় স্তরেও এনডিএ এবং ইন্ডি জোটের মধ্যে। তো যদি সর্বভারতীয় ক্ষেত্রে কি মনে হয়, গণদেবতা কার পক্ষে যাবেন? দেখুন, আমরা দেখেছি তারা ইন্ডিয়া জোট তৈরি করেছে। তৈরি করার কিছুদিন পরে আমরা একজন করে ছুটে গেছে যে এখন আর ইন্ডিয়া জোট নেই। কিন্তু এখন অনেকেই শুধু আইএনডি এর মধ্যে অনেকগুলি চলে গেছে, এখন ইন্ডিয়া জোট এখন নেই। তো আর ভারতীয় জনতা পার্টির বিপক্ষে বা মোদিজির বিপক্ষে ভারতবর্ষে কোনো দল আমার মনে হয় না টিকে থাকবে। সেটা রেজাল্টের উপর বোঝা যাবে। কারণ আমাদের দলটা এরকম, আমরা কমিটমেন্টের উপর বিশ্বাস করি। আমরা যেটা কমিটমেন্ট করি, মোদিজি যেটা কমিটমেন্ট করেছেন, আপনার বিগত দিনে যে কমিটমেন্টগুলি আমরা ছিল, প্রত্যেকটা কমিটমেন্ট মানে পাই টু পাই পূরণ করা হয়েছে। মোদিজি যে কথাটা বলছেন সেটা কিন্তু আপনি দেখবেন
সেটা পূরণ হচ্ছে। কিন্তু তো মানুষ তো মোদিজিকে বিশ্বাস করেন, রাহুল গান্ধীকে তো আর বিশ্বাস করেন না। আজকে এটা বলছেন, কাল যে ব্যক্তি বলুন ভারত মাতা কন হ্যাঁ, যে বলতে পারে ভারত মাতা কন হ্যাঁ, তো ইমোশনের সাথে যারা খেলছেন, হ্যাঁ, আমরা যে ভারত ভূমিতে আছি, ভারতবর্ষকে আমাদের দেশমাতৃকাকে আমরা মাতা বলে সম্বোধন করি, সেই মাতাকে বলছে ভারত মাতা কন হ্যাঁ। তো রাহুল গান্ধীর মতো লিডার মোদিজির সামনে দাঁড়াতে পারবে, সেটা তো মানে অবিশ্বাস্য, এটা হতেই পারে না। মানুষ তো দেখছে সবকিছু। এবং আজকে দেখুন ভারতবর্ষ যে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। কোথায় ছিল ভারতবর্ষ, যেখানে ভারতবর্ষে ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আজকে ভারত বিশ্বের বুকে, আজকে পৃথিবীতে কোনো একটা ঘটনা হয়ে যাক এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হোক, সেখানেও মোদিজির দরকার হয়। আবার আপনার প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বের যে কোনো সমস্যা হোক, এই কিছুদিন আগে আপনার যেটা ঘটে গেল, মানে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধটা হয়েছে, সেখানেও মোদিজির প্রয়োজন পড়েছে। মোদিজির সাথে ডিসকাস করে প্রত্যেকটা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রনেতা মোদিজির সাথে ডিসকাস করে, কারণ ওরা জানে যে মোদিজি কোনো একটা ভালো একটা মেসেজ বা একটা সুরার একটা রাস্তা তৈরি করবে। কারণ ভারতবর্ষ মানে প্রাচীনকাল থেকেই বিশ্বকে একটা নতুন রাস্তা দেখিয়েছে। হয়তো মাঝখানে 700 বছর মুঘল মানে মুসলিম শাসন, 200 বছর ইংরেজ শাসনের কারণে ভারতবর্ষ অনেক পিছিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে আজকে আমাদের আমরা বলতে পারি গর্বের সাথে যে ভারতীয় জনতা পার্টি না আসলে হয়তো বা আমরা সেই জায়গায় যেতে পারতাম না। আজকের ডেটে মোদিজির নেতৃত্বে আমরা ওই জায়গায় ভারতবর্ষকে নিয়ে যাচ্ছেন। তো আজকের ডেটে আপনার মোদিজির বিপক্ষে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক নেতৃত্বও নেই, আর বিজেপির এগেনস্টে কোনো দলও নেই। এবং নির্বাচনে আমরা বলেছি আমরা এনডিএ 400 পার এবং বিজেপি এককভাবে 370। আমরা ওই জায়গায়, আমরা লক্ষ্য ওই জায়গায় আছে এবং আমরা দৃঢ় বিশ্বাসী ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা হিসেবে যে আমরা ওই জায়গায় চলে যাব। আমরা ওই লক্ষ্যে আমরা পৌঁছবো। সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে আমরা ভালো রেজাল্ট করব এবং ভারতবর্ষের নাগরিক যারা আছেন, গণদেবতারা আছেন, আমাদের সাপোর্ট করবে। ত্রিপুরার রাজ্য রাজনীতিতে রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রামথা বিজেপির জোট সঙ্গী, অপরপক্ষে কংগ্রেস এবং সিপিএম জোট। জনগণ কিভাবে দেখছেন ব্যাপারটা, বা নির্বাচনে এই জোটের প্রভাব কি পড়তে পারে? আমাদের তো 18 সাল থেকে আমাদের আইপিএফটির সাথে আমরা জোট ছিল, তো আছে, বর্তমানে আছে। নতুন করে তীব্রমতার সাথে আমার জোট হয়েছে এবং সবাই খুশি, জনজাতিরা খুশি। কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মন পজিটিভ থিঙ্কিং নিয়ে কাজ করে এবং জনজাতির উন্নয়নের জন্যই প্রত্যেকটা ওনার স্টেপ যেটাই করেছেন, জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য উনি চিন্তা করেন এবং ভারতীয় জনতা পার্টিও জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য চিন্তা করে। তো আমরা একত্রিত হয়েছি, সঙ্গে আইপিএফটি আমাদের শরিক দল আছে। তো মানুষ তো খুশি এবং দেখবেন হয়তো পশ্চিম আসনে যতটুকু প্রভাব পড়েছে তার থেকে বেশি মানে তীব্রমাথার মানে সাপোর্টার সবচেয়ে বেশি আমাদের পূর্ব আসনে আছে। ওইখানেও ভালো রেজাল্ট করবে এবং যিনি আমাদের রাজ পরিবারের যিনি কন্যা কৃতি সিং দেববর্মন মহোদয় ব্যাপক ভোটে, বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমরা দৃঢ় বিশ্বাসী। যুব সমাজ একটা মানে নেশার রাজ্যে ঢুকে গেছে বলা যেতে পারে। তো এরকম পরিস্থিতিতে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি নেশামুক্ত ত্রিপুরা গঠনের আহ্বান জানিয়েছেন, কতটুকু সফল? দেখুন, নেশা এরকম একটা বিষয় যেটা প্রত্যেকটা পরিবারেই সাফার করে। কারণ একটা পরিবার থেকে যখন একটা ছেলে বা মেয়ে যখন নেশাগ্রস্ত হয়ে যায়, তখন অভিভাবকরা তখন অনেক কষ্ট পায় বা পরিবারটা অনেক কিছু মানে কষ্টের সম্মুখীন হয়। একটা মানে পরিবারের একটা সদস্য যখন নেশাগ্রস্ত হয়ে যায়, একটা পরিবার ধ্বংস হয়ে যায়। এবং আমাদের সরকার প্রতিনিয়তই নেশামুক্ত ত্রিপুরা করার লক্ষ্যে অনেক স্টেপ নিয়েছে এবং প্রতিনিয়ত
আমরা আমরা যে দেখা যায় যে প্রতিনিয়ত নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে। নেশা সামগ্রীকে যেভাবে কন্ট্রোল করার যা কিছু গভর্নমেন্টের পক্ষ থেকে বা আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত চেষ্টা চালানো হচ্ছে, তারপরেও যারা নেশা বাণিজ্যের সাথে যুক্ত, আমাদের পাশেই বাংলাদেশ, 3 দিকে আমার বাংলাদেশ, তো কন্ট্রোল করা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের বিএসএফ বা আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মানে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে নেশা সামগ্রী আমাদের রাজ্যকে করিডোর হিসেবে না ব্যবহার করা যায়। কারণ বাংলাদেশ থেকে নেশা সামগ্রীরা আসে, করিডোর হয়ে চলে যায় বা ত্রিপুরার উপর দিয়ে বাংলাদেশ চলে যায়, এরকম হয়। বিভিন্ন কোরেক্স টোরেক্স এরকম অনেক নেশা সামগ্রী আছে, গাঁজা পাচার হয়। তো আমাদের সরকারের প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছেন যাতে এই নেশা সামগ্রীর যে দূরত্ব বাড়ছে সেটাকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তো এটা গভর্নমেন্ট যতটুকু করবে, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষও সচেষ্ট হতে হবে, প্রত্যেকটা পরিবার খেয়াল রাখতে হবে যে আমার ছেলে আমরা কোথায় যাচ্ছে, কি করছে, তাদের উপর খেয়াল রাখা উচিত। সবাই মিলে একত্রিত আমরা যে প্রচেষ্টা চালাই তাহলে এই নেশার থেকে আমরা মুক্ত হতে পারি। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। হিরে দেখুন নতুন করে ডিজাইনার হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। আবারও ফিরে এলাম বিরতির পর। সরাসরি চলে যাচ্ছে চর্চায়। বিরোধীদের একটা দাবি বা অভিযোগ বলা যেতে পারে যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে। এই প্রসঙ্গে কি বলবেন? বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, এর থেকে বড় বিষয় হলো বিজেপি একটা হিন্দুত্ববাদী দল, এটা বলতে চাই আমরা। হিন্দুত্ব বলতে শুধুমাত্র একটা ধর্মের উপরে বেস করে হয় না। হিন্দুত্ব বলতে সারা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষই হিন্দু। ঠিক আছে, আমরা যেটা বিশ্বাস করি, হিন্দুত্ব বলতে শুধুমাত্র একটা হিন্দু শব্দ, যেটা একটা ধর্মের উপর বেস করা হয় না। হিন্দুস্তান এটা। তো আমরা বরাবরই আমরা চেষ্টা করে চলছি, আমাদের দল শুরুয়াত থেকে জনসংঘ ছিল প্রথম আমাদের দল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দল প্রতিষ্ঠা করেছিলেন 1951 সালে। প্রতিনিয়তই উনি চেষ্টা করেছেন যে ভারতবর্ষকে একটা ইউনাইটেড, মানে ভারতবর্ষকে ইউনাইটেড করা, সমস্ত জাতি ধর্ম সবাইকে নিয়ে একটা ভারতবর্ষ গঠন করা। এবং আমি যদি একটু পিছিয়ে চলে যাই, আপনারা বুঝতে পারবেন যে কাশ্মীর রাজ্যকে ভারতবর্ষ থেকে একটা আলাদাভাবে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয়েছিল। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই 370 ধারা এবং কাশ্মীরের আলাদা আইন, এক দেশে এক বিধান, এক মানে আলাদা নিশান, আলাদা বিধান, আলাদা প্রধান, যেটা ছিল কাশ্মীরে। এক দেশ মেয়ে উনি স্লোগান তুলেছিলেন যে এক দেশে আলাদা বিধান, আলাদা নিশান, আলাদা প্রধান হতে পারবে না, একই হবে, আলাদা আলাদা যাতে না হয়। এবং তার উপর বেস করে উনি আন্দোলন শুরু করেছিলেন এবং ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এবং
এবং এই আন্দোলনকে কেন্দ্র করে ওনার মৃত্যু হয়েছিল। ওনাকে ষড়যন্ত্র করে কাশ্মীরে হত্যা করা হয়েছিল। শেখ আবদুল্লাহ সরকার ছিল ভারতবর্ষে, জওহরলাল নেহরু সরকার প্রধানমন্ত্রী ছিলেন, এবং সেটা থেকেই ভারতবর্ষে আস্তে আস্তে ধীরে ধীরে সেই যে একটা ভারতবর্ষকে ইউনাইটেড করার এবং সমস্ত মানুষকে নিয়ে চলার একটা যে একটা লক্ষ্য, তো সেই লক্ষ্যেই চলছে। এবং পরবর্তী সময় আমরা যখন ভারতীয় জনতা পার্টি হয়েছে জনসংঘ থেকে 1980 সালের 6 এপ্রিল, আমরা ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে আমি যেটা বলে এসেছি যে মুঘলরা 700 বছর শাসন করেছে, ইংরেজরা 200 বছর শাসন করেছে। আমাদের সংস্কৃতি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল। আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা যে বিশ্বাস ছিল ভারতবাসীরা, রামায়ণ মহাভারতকে একটা মিথ বলা হয়েছে, যে একটা কাল্পনিক কাহিনী বলে সেটাকে প্রচার করা হয়েছে, এবং আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতিকে আবার তুলে ধরা, ভারতীয় সংস্কৃতিকে আবার বিশ্বের দরবারে নিয়ে আসা, এবং প্রত্যেকটা আমাদের দেশের নাগরিক যারা আছেন, একদম স্কুল থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে দেখুন আজকে রামায়ণ মহাভারতের উপর বেস করে আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। যে একবার আমাদের গীতা বা আমাদের মহাভারত জানবে, তার জীবনে অনেক পরিবর্তন চলে আসে। আমাদের যে রামচরিত মানুষ বলুন, আমাদের রামায়ণ বলুন, সেটাকে পড়লে মানুষের মধ্যে পরিবর্তন আসে। তো আমরা ওই আমাদের যুগ পুরুষোত্তম রাম, রামের উপর বেস করে ভারতবর্ষটা আগামী দিনে পরিচালিত হবে, এবং তার জন্য আমরা যে রাম মন্দির যে আন্দোলন হয়েছে আজকে ভারতবর্ষে, যেটা আজকে বিরোধী দল বলে যে হিন্দুত্ববাদী দল, আমরা স্বীকার করি আমরা হিন্দুত্ববাদী দল, কিন্তু আমরা সবাইকে নিয়ে চলা, হিন্দু মানে সবাইকে নিয়ে চলার একটা ধর্ম। তো আমরা রাম মন্দির নির্মাণ হয়েছে, দীর্ঘদিন আন্দোলন হয়েছে, এবং ভারতবর্ষে এই রাম মন্দিরকে নিয়ে 500 বছর ধরে আন্দোলন হয়েছে, এবং অনেক আমাদের সাধু সন্ত হিন্দুরা জীবন বিসর্জন দিয়েছেন এই রাম অযোধ্যাতে আমাদের রাম মন্দির উদ্ধার করার জন্য। সেটা 1991 সালের পর থেকে আরও গতি পেয়েছে, এবং আমরা বলেছি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে আমরা রাম মন্দির নির্মাণ করব, 370 দ্বারা আমরা বিলোপ করব, আমরা যেগুলি আমরা বলেছি, 3 তালাক প্রথা আমরা শেষ করে আমরা বিলোপ করব, এগুলি আমরা একে একে প্রত্যেকটা কিন্তু আমরা করে যাচ্ছি, আমাদের সরকার করছে। মোদীজি সরকার আসার অটল বিহারী বাজপেয়ী শুরু করেছেন, কিন্তু তখন তো 22-23টা দল নিয়ে সরকার হয়েছিল, আমরা এনডিএ জোটের সরকার ছিল, সেরকমভাবে কাজ করতে পারেনি, বাধা ছিল। কিন্তু আমরা এককভাবে আজকে সরকার আসার পর থেকে আজকে দেখুন আমরা রাম মন্দিরও হয়েছে, 370 ধারা, যেটা বিরোধীরা বলতো যে এটা ভারতবর্ষে কখনো সম্ভব না 370 ধারা বিলোপ করা, কিন্তু একদম অনায়াসে দাঙ্গা হবে, রক্ত ঝরবে, কিছুই তো হয়নি, 370 ধারা বিলোপ হয়েছে। আচ্ছা, কাশ্মীরের মতো এত সুন্দর ভূস্বর্গ আজকে আমরা যে অনায়াসে যাতায়াত করতে পারি, কোনো সময় যাতায়াত পারতাম না, এবং সেখানে টেররিস্ট প্রবলেম ছিল, সেখানে মানুষকে হত্যা করা হতো, এবং কাশ্মীর ডোমিনেট করতো এই ইয়েকে, পাকিস্তান সেটাকে কন্ট্রোল করে রেখেছিল কাশ্মীরকে। প্রতিনিয়ত ভারতবর্ষ থেকে আলাদা করার জন্য তারা পরিকল্পনা তৈরি করতো, এবং উগ্রবাদীদের দিয়ে মানুষকে, হিন্দুদেরকে মারা হয়েছে, সেখান থেকে পণ্ডিতদেরকে বিতরণ করা হয়েছে, মানে কত অন্যায় হয়েছে সেই জায়গাতে, যে কাশ্মীরে। সেটাকে আমরা উদ্ধার করেছি, 370 দ্বারা আমরা বিলোপ করেছি। তো আজকে যদি আমরা হিন্দুত্ববাদী দল হই, তাহলে আমরা গর্বের সাথে আমরা বলি আমরা হিন্দুত্ববাদী দল, এতে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা ভারতবর্ষকে তার সঠিক যে সংস্কৃতি, বিশ্বাস, আস্থা, সেই জায়গায় আমরা প্রতিষ্ঠিত করব, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। একের পর একটা প্রত্যেকটা স্টেপ আমাদের সরকার নিচ্ছে এবং মোদীজি নিচ্ছে। সিপিএমের পলিট ব্যুরো সদস্য তথা ত্রিপুরার 5 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার ভোটাধিকার প্রয়োগ করলেন হাত চিহ্নে, কি বলবেন? এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের, এবং আজকে হয়তো ত্রিপুরার যে মানুষ যারা
যাদের ধরুন সিপিএম দ্বারা যারা হত্যা হয়েছে, যেসব কংগ্রেস কর্মীরা, যার ছেলেকে হত্যা করা হয়েছে, যার স্ত্রীকে বিধবা বানানো হয়েছে, সন্তানকে মারা হয়েছে, আজকে তারা হয়তো ভাবছেন যে কাদেরকে আমরা দীর্ঘদিন ধরে সাপোর্ট করেছি। তো ত্রিপুরা যে দীর্ঘদিন ধরে তো হত্যা রাজনীতি চলছে এবং চলেছিল, সিপিএম কংগ্রেস আমরা দীর্ঘদিন ধরে দেখেছি একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে এত জঘন্যতম ঘটনাগুলি ঘটেছে, মানে গণহত্যা থেকে শুরু করে কোনো কিছু বাদ যায়নি। তো আজকে মানিক সরকারের মতো ব্যক্তি, যিনি 5 বারের মুখ্যমন্ত্রী ত্রিপুরা যে ছিলেন, মূল প্রতিপক্ষ কংগ্রেস ছিল, তো আজকে কংগ্রেসের সিম্বল উনি ভোট দিয়েছেন। তো ওনার যে আত্মমর্যাদা বা ওনার যে কি বলবো, ওনার যে মন, সেটা উনি কোথায় রেখেছেন, কিভাবে ভোট দিয়েছেন উনি বলতে পারবেন। এটা অসম্ভব বিষয়, এটা হতে পারে না ত্রিপুরা রাজ্যের মধ্যে হয়েছে, এবং শুধু হয়েছে রাজনৈতিক স্বার্থে, না ত্রিপুরার যে ডেভেলপমেন্টের স্বার্থে হয়েছে, না ত্রিপুরার যে জনতার উন্নয়নের জন্য হয়েছে, রাজনৈতিক স্বার্থ। ক্ষমতায় থাকতে হবে, মুখ্যমন্ত্রী হতে হবে, কেউ মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন, কেউ ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তার জন্য তারা একত্রিত হয়েছে এবং এটা 2023-এ আমরা দেখেছি। কিন্তু ত্রিপুরার যে মানুষ কিন্তু রিজেক্ট করে দিয়েছে তাদেরকে, এই জোটকে কিন্তু রিজেক্ট করেছে। আজকে যাদের সন্তান হত্যা হয়েছে, তারা হয়তো আজকে ভাবছেন যে তাদেরকে সাপোর্ট করা কতটুকু তাদের ভুল হয়েছে, এবং সেই ব্যক্তি তারাই তো আজকে বিজেপি, না তারাই আজকে বিজেপির ভোটার হয়েছেন, এতে আমাদের তো লাভ হয়েছে। এবং সঠিক পিকচার আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছি যে সিপিএম এবং কংগ্রেস মুদ্রার এই পিঠ ও পিঠ আমরা দীর্ঘদিন ধরে বলেছি, এবং সেন্ট্রালে সিপিএম বরাবরই কংগ্রেসের সাপোর্ট নিয়ে, মানে ত্রিপুরাতে তারা ক্ষমতায় ছিল, আর সেন্ট্রালের 2টা সিট তাদের কংগ্রেসকে তারা উপহার দিয়েছে, এবং তার জন্য কিন্তু 25 বছর ত্রিপুরাতে পরিবর্তন হয়নি। তো আজকে ওপেন তাদের যে জোটটা, সেটা ওপেন হয়ে গেছে 2023-এ। তো দুর্ভাগ্যের সেটা আজকে যেটা হয়েছে, আপনি যেটা বলছেন মানিক সরকার কংগ্রেসের সিম্বলে ভোট দিয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। জনতা দেশের বিচার করছে, আমরা কি বলবো। দীর্ঘদিন বাম ছিল ক্ষমতায়, তারপর রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো। স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি তুলনামূলক আলোচনা করা হয় তাহলে স্বাস্থ্যক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে? স্বাস্থ্যক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্ট আমরা চোখে দেখতেই পাচ্ছি না। আজকে আমাদের প্রত্যেকটা গ্রামে গঞ্জে, প্রত্যেকটা জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্রগুলি যেগুলি আছে, প্রত্যেকটা উপস্বাস্থ্য কেন্দ্রে ডেভেলপমেন্ট হয়েছে। আমরা জেলা যে হসপিটালগুলি আছে, সেগুলি ডেভেলপমেন্টের জন্য সরকার কাজ করছেন। আমাদের মেইন যে রেফারেল হাসপাতাল, জিবি হাসপাতাল, সেটারও ডেভেলপমেন্ট হয়েছে, এবং চেষ্টা চলছে যাতে আমাদের চিকিৎসা পরিষেবা ভালো হয়, এবং প্রত্যেকটা মানুষ আমাদের রাজ্য থেকে অনেক রোগীরা বাইরে চলে যেতেন, কিন্তু আজকের ডেটে বাংলাদেশ থেকে পর্যন্ত রোগীরা এসে এখানে ট্রিটমেন্ট করছে। এটাই ডেভেলপমেন্ট না স্বাস্থ্য পরিষেবা। আপনি খোঁজ নিয়ে দেখবেন ত্রিপুরার যে অসংখ্য বাংলাদেশ থেকে রোগীরা এসে এখানে ট্রিটমেন্ট করছেন, প্রাইভেট বলুন, সরকারি হাসপাতালে বলুন, তারা ট্রিটমেন্ট করছেন। তো তারা কেন আসছেন আজকে? আগে তো এত পরিমাণে আসেননি। তো আমাদের স্বাস্থ্য পরিষেবা ডেভেলপমেন্ট হয়েছে বলে আসছেন, এবং আমরা সরকার প্রতিনিয়ত চেষ্টা আছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী একজন স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত ডেন্টিস্ট, উনি তো চেষ্টা করছেন যে যাতে করে আমাদের স্বাস্থ্য পরিষেবা আরও বেশি ডেভেলপ হয়, তার জন্য। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও অনেক ধরনের প্রকল্প নিয়ে আসছে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের জন্য। আরেকটা ব্যাপার যেটা শিক্ষা, দেশ বলুন রাজ্য বলুন, উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষাক্ষেত্রে কতটা? শিক্ষাক্ষেত্রে তো সর্বপ্রথমে দেখুন, বিদ্যাজ্যোতি যে স্কুলগুলি, প্রকল্পের মাধ্যমে স্কুলগুলি যেগুলি হচ্ছে, ইংলিশ মিডিয়াম
কোনো এক সময় যারা বিত্তশালী মানুষ ছিলেন, পরিবার ছিল, তারাই ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে মেয়েদের পড়াশোনা করাতেন। আর সাধারণ পরিবারগুলিও আজকে ইংলিশ মিডিয়াম পড়াতে পারছে। ত্রিপুরায় যে প্রায় 100-এর উপরে বিদ্যাজ্যোতি স্কুল খুলে গেছে, কিন্তু পাহাড় বলুন, গ্রাম বলুন, শহরে অনেকগুলি স্কুলকে বিদ্যাজ্যোতিতে আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে রূপান্তরিত করা হয়েছে। তো শিক্ষাক্ষেত্রেও আমাদের সরকার অনেক মানে নতুন নতুন প্রকল্প নিয়ে আসছেন, যাতে করে আমাদের রাজ্যের প্রত্যেকটা পরিবার ভালো শিক্ষা আলোতে আসতে পারে। এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকার অনেক স্টেপ নিচ্ছে এবং অনেক মেডিকেল কলেজ থেকে শুরু করে অনেক কিছু প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে। অনেক মেডিকেল কলেজ এখানে প্রাইভেট বলুন, সরকারিভাবেও মেডিকেল কলেজ স্থাপন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার। আমাদের আজকের মতো সময় শেষ। আমরা আবারও আসবো আমাদের চর্চা নিয়ে আপনাদের সামনে। নিউজের দুনিয়ায় আপডেট থাকতে চোখ রাখুন বিটিভির পর্দায়। নমস্কার।